আজ বাসর রাত, তবু একটা পাপ্পিও দেস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বরে এই করবে সেই করবে, শাকচুনি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসুরাতের নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফলকাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই তুই ভয় পাইছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী, ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরো কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। আই পেঁচি, চুপ করবে তুমি? শুনেছি বাসুর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। কার কাছে শুনেছ? কেন, ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনই করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী বলেছে, যা বলেছে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা, কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছো। এই পেঁচি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমা বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না? তারপর এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকাল নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইব। আচ্ছা এখন তুমি ঘুমোবে নাকি নিচে নামিয়ে দিব যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথে আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। আই মে, বাসরাতে শখ জাগছে? নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি, যত সব। হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে, থাক বলবো না, পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। ডাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব? পিচ্চি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা, আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি, পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে? থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না আমার, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান মীরা।
আচ্ছা মীরা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবে? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে। দুবার শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোমার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলার তার পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই বেঁচে কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব। এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আহ, আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি? ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব? কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমোতে পারে না। এই ওঠো। ওহ, কি হয়েছে মা? ওই আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আহ, আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ভাই চুপ করবি তুই? চুপ কর। আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিঁচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। কি? হে আল্লাহ, এ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যাই। তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফুটে সেটা আমার কলিজাতে ফুটে। আমি কি করবো? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখেও এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠল। পিচ্চিটার চোখে পানি চিকচিক করছে। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা মনে থাকে যেন, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা আমি পরতেছি। বলে পিচ্চি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু এ কি, শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে? এটা দেখে আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পড়তে পারি না, এভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথেই মীরার শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্চিমের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অন্যের পোশাক স্বরূপ। আমি ছোট মানুষ শাড়ি পরতে পারি না, কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে থাকায় কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। পিচ্চিটার কথা শুনে আমি পিচ্চির দিকে তাকালাম।
পিচিটা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচ্চির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচ্চিটাকে এত সুন্দর লাগে না, দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্চির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচ্চির ঠোঁট দুইটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেললো। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না। এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম কিছুই বুঝে না, কোথায় হাত দিলে কি হয়। বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচ্চিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যেভাবে সবার তাকায় থাকা লাগবে? মনে মনে ভাবছি, হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচিটা মুখ ধরে হাসছে, ইচ্ছে করছে সব দাঁত ভেঙে দেই। কিভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া, তুমি ঠিক মতো লিপস্টিক দিতে পারো না। ভাবি, তুমি এই ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল। এদিকে সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে, বুঝতেছি না। ওই জান্নাত, ফাজলামি না করে বলো কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে? রাতে পিচ্চিটা এমন কাজ করেছে, নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। পিচ্চিটাকে দেখেই মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে, এখন কেমন লাগে? রাতে আমাকে ঠকানোর ফল। পিচ্চিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এভাবেই দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে, কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে একটুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে বলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আবার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম, কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম, ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পেছন দিকে তাকাতেই দেখি পিচিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এ জীবন রাখবে না। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচি বউ, দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিচিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম, মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্ছি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করবো? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব, বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করেছি। আমার বউটা কত কিউট।
মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ঢপ দিচ্ছ, আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসুরাতে কিছু করছো? না বিড়াল মারছো? না অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে। এখন আবার লিপ কিছু করতে চাচ্ছ না? আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি... আচ্ছা বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাহিরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথে আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিস যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম, বাবাকে বলো আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমুতে আসো। ইমুতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছে। সাথে সাথে ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। হ্যাঁ পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যর বুকে, যাকে নিজে থেকে বেশি ভালোবাসতাম, আর সে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যিই বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টা দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়ে কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বিয়ে করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ। আমায় একটু বুকে নিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে, পাগলামিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে ধরেছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফ্যাল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকেতেই যে আমার ঠাই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না প্লিজ। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলেছ ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ? তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও, তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলিজা থেকে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ও মা গো, ভূত!
মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, হয় পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখ, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্চিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচ্চিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্চি, আর একবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দেব। পিচ্চিটা কথাটা শুনে সাথে সাথেই কান্না করে দিল আর হিঁচকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিব তখনই বলল, কাব্য বাবা, মীরা মাটা খায়নি। মীরা বলছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট্ট মেয়ে তো, সারাদিন এত করে বলার পরেও কিছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চিমের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে। এই মীরা, তুমি খাওনি কেন? স্বামী কি ছাড়া স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না, তোমার স্পর্শে আমি কতটা শিহরিত হই। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর একটা চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম, পিচ্চিটাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচ্চিটা খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতেই আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানলার কাচ ভেদ করে পিচ্চিটার মুখে এসে পড়ছে। এত মায়াবতী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে হয়তো আমার অজানাই থেকে যেত। তখন হঠাৎ সাথীর কথা মনে হতে পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো, ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি আছে? আমার অধিকার আমি আদায় করে নিব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব। কথাটা বলতেই খাটে চলে গেল মীরা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই মীরা ঘুম থেকে ওঠে। সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এ বাঁধন ছিন্ন করো না। বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচে এইটুকু জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম।
তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিছু। সাথে কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তারপরে আমি সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভিতর ঢুকে পড়লাম। এবার মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মিনিট 10 পর ট্রেন আসবে। বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল, কারণ এ আর কেউ না, সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে আমি সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, আর বাইক পড়ে আমার গায়ের ওপর। আমি খুব করে চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পাচ্ছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরেও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছি, তারপর আল্লাহর নাম নিয়ে বাইক জোরে একটা ধাক্কা দিতেই বাইক সরে যায় আমার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে। এদিকে এখন আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই, যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে আষাঢ় ও শ্রাবণ ঝর্ণা ধারা নেমেছিল। বিরহরা অনলে প্রতিনিয়ত পড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে অন্য একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমি না এ জীবন নিঃশেষ করে দিতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো, কেন এতটা ভালোবাসার পরেও তুমি আবার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ, তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমোতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দিবে, একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না, নাও না কাব্য, প্লিজ। কান্না করতে করতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হ্যাচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছে। সাথী ডিভোর্সের কথা শুনে আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখে 2টো বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে, আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথা বলছে।
আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতেছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়ে পাওয়া যায়? তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে ওঠাতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরল, মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে করে সব বলল। এদিকে রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই ডাকতেছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলেই মুখের কাছে খাবার তুলে দিতে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথে খাবার প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? হ্যাঁ, আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পত্তি তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এ মাসেই ডিভোর্স দিব। একদমই কথাটা বলে দিলাম। তাকে দেখলাম মীরা ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের বাবা মা মনে করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। আমি মীরার দিকে তাকিয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি না প্লিজ, তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতে আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দে। কি হচ্ছে, ওঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠলো মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা মা, তোমার কি হয়েছে? খুঁড়ি খুঁড়ি হাঁটছো কেন? মা, রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। তারপর আমি কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথেও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতে পিছনে তাকিয়ে দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, এমন একটি ওড়না গলায় পড়ছে। এটা দেখার সাথে সাথে বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, মীরা কি করছো এসব? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারীই তার স্বামীর অধিকার চায়। আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমাতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে যাচ্ছ। মীরা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়, চলো দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথীকে বলল কোনো চিন্তা না করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন ধরতেই সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করেই খেলাম। আর এগুলো খাওয়ার সাথে সাথে আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল।
আর মীরাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। আমার নেশা এখনো লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে। চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম, সকল কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সবসময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণকে কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কিরকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে। চোখে কাজল দেওয়াতে আরো মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতে আমি মীরাকে একটা হ্যাচকাট টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ঘটনায় আকস্মিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নামানুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। তারপরে আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইজার মা বানাচ্ছি। দুষ্টুমি চলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকোলো। আমি মীরার কপালে আলতো একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর নীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ের কিচ্ছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি? আমি তো মীরাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠলো। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম। কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বললাম, মীরা এটা খেয়ে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যে বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, আমি জানি গতকাল তুমি যা হারিয়েছ তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি। আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নিবে। আমার কথাটা শোনার সাথে সাথে মীরা আমার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চাই আপনি আরেকটা বিয়ে করেন। আমি কখনো কোনোদিন স্বামীর অধিকার চাইব না। আপনার বাড়িতে তো দুটো কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ, আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনার বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না। শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হোক। প্লিজ, একটা এতিমকে এভাবে ফিরিয়ে দিবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই মীরা, কি করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছে। প্লিজ এমন কসম দিও না। আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তান নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা,
কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিনারের সাথে কন্ট্যাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করো? না সাথী, এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যিই মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো তুমি, মীরাকে বিয়ে করার পর আমি একটি রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। এতটা ভালোবাসার পরও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না, আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলেই আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছু ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না? পারবে না তোমার সেই স্ত্রী মীরাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমিই না, আমি এই জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোজ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড়কে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতরে একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতেই দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। মীরা বলে উঠল, আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। কথাটা বলার পর পিচ্চিটার দিকে তাকিয়ে দেখি পিচ্চি কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠলো আমার। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মীরা শাড়ি পরে ঘুমোতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়, তাহলে আজ ইচ্ছে করে এমন করছে। তাই পিচ্চিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরম স্পর্শ এঁকে দেই। কিন্তু দেখি আমার গায়ে লিপস্টিকের দাগ। মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ দর্শন করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মীরার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নি। হয়তো মীরা সৃষ্টিই হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই।
আমার মন প্রাণ জুড়ে শুধুই সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কচলিয়ে কচলিয়ে উঠল। তখন আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না ভয় করছিল। আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেভিল! না ডেভিল না, শুধু ডেভিলের বস। আমার লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে কিস। হ্যাঁ চুপ, অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আর কত জায়গায় করেছি, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন। এই পিচ্ছি, চুপ করবে? মিথ্যে বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটে নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না, বিয়ে বসেছো কেন? হ্যাঁ, আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচিটার কথা শুনে নিচের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে দিলাম মীরাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়েই তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? না তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব, তারপরও কেন আমার বিছানায় আসিস? আর একদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আদরের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিনি। আর এখন এসেছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেই জন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনো আপনার পথের কাটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন, তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আমি কি করব? ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দেবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, আর চোখ থেকে আষাঢ় শ্রাবণ ঝর্ণা ধারার মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিচিরার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করেছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়েছো। আমার কথার উত্তরে মীরা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে হঠাৎ করেই আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ার। আমার ঠোঁট যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে, ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে আমি সাথীকে ছেড়ে দিই। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবিনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখা গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে আমি সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব। তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাহিরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি রুম থেকে বের হতেই দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে।
আমি আর একটু কাছে যেতে শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ তাআলা, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শুনো। আচ্ছা আল্লাহ, এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকেও উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে কেউ নেই আমার। শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো হে মাবুদ। আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি ভালো লাগে আরও দাও কষ্ট। আল্লাহ, আমি যে আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। আর আমি এতটাই অভাগে জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরের টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরের টান লাগবে? তুমি না বলেছো এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি যে কাঁদে তুমি দেখো না গো আল্লাহ। কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3 বার থাপ্পড় দিয়েছে, 3 বারই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর ওপর গজব দিও না। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দি এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ, আমিন। এদিকে দরজার ওপাশ থেকে মীরার মোনাজাত শুনে নিজের অজান্তে চোখের পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কাব্য, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বলল, কাব্য, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমায় ছেড়ে চলে যাও, তাহলে ফলকাটা ছুরি নিয়ে বলছি, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি শত অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহু ডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে। আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছে জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্যও নয়। ওই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেবো। প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না। আর আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো?
কি বলবে বলো? আমায় একটা পাপ্পি দেবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে, চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি হিটলারটার ফোন। আমি ভয় ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখন আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমাবে? এবার ওঠো। বাবু, আর একটু ঘুমাও। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। তারপর সাথী চোখ কচলিয়ে কচলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? আমি বললাম, যা হবার হবে, বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি ভয়ে ভয়ে বাসার গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, বাবার সাথী আমার বান্ধবী এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্য আর সাথী পূর্ব পরিচিত। ও আচ্ছা, সাথীমা, তুমি কিছু মনে করো না। কাব্যর বাবা এমনি সব কিছু সন্দেহের চোখে দেখে। আন্টি, আমি কিছু করিনি। আমার আজ তাড়া আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজের ক্লাস শুরু হয়েছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হলেই সাথী ফোন দিয়ে জিজ্ঞেস করে, কাব্য বাবু, কোথায় তুমি? এই তো আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি। ফোনটা যার, তিনি দুর্ঘটনায় মারা গেছে। লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এই জন্য আপনাকে কল দিলাম। প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথেই হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়েছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু কেন? আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরছে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এই জন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানলার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রথক্রিয়ায় ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম। তাদের কথোপকথন। সজীব, যাকে সাথী ভাই হিসেবে চিনতাম। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো না। আমার বাবুটা কি হট। ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা,
তাই বুঝি, কোথায় লজ্জা করে? কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসরাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুইজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সজীবের ঠোঁট জোড়া আবারও মিলিয়ে দিল। এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম, মন চাইছে কাল নাগিনকে খুন করি এখন। মীরার মুখটা এখন আমার বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার। ওকে শুনছো? আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাঁটা মেরেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করছো। আর সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যান্টের সাথে অভিনয়টা একদম সুপার হিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকায় চলে যাওয়া, আর তা এ মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল সাথী। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি, এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে। কিন্তু না, এদেরকে এভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসেই বাবাকে জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব কিছু ঠিক করে দিবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিচ্চিকিটটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে। তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। তারপর হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোন ধরলাম। ওপাশ থেকে, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিন ব্যথা করছে। এতগুলা আর অল্প দিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কিছু না বলে কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কাল নাগিনীটা নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুথু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই। চলো না বিয়ে করে নেই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন, খুব ইচ্ছে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না, আমি যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কাবু, কি বলছে এসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বললো সাথী। এমন চেহারা দেখে যে কেউ কাল নাগিনীটার মায়া পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব। তার আগে দেখ এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস, তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথীর এখন অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি এখন তুই। কথাগুলো শুনে পেছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনের সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু, খুব রাগ করছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু, রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। ওদের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীবার সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময়
আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলাম। কাল আমার বাসর রাত ছিল। বাসর রাতে সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমি বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেনি সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে প্রথম যৌন সম্ভ্রম হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ায়। আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটাকে গর্ভে ধারণ করার জন্য। খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজের যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেই, বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড। নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসা অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে রাত যদি আমার জীবনের বিনিময়ে সুখে থাকে তাহলে আমিই সার্থক। ডায়েরিটা পড়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি পেছন দিকে তাকাতে দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এই কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? আম্মু, কথা বলো না। দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার পড়ালেখা করে নিজে পাগল হয়েছে, এখন আমাকে পাগল বলে। কত বড় সাহস! আর একবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন, আপনার বউ মীরার সাথে। কথাটা বলে একটা কিসে যেন ইনজেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে হাসছে, সাথে বাবা মা আসছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবার প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর আবারও সেই ঘুমের রাজ্যে। আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথেই কথা বলতাম। 5 বছর পর আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে। তারপর মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে, আর এ 5 বছর আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি, এখন এই বাসাটাকে ভাড়ায় আছি। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতে হবে। যেই ভাবা সেই কাজ, কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমোতে দেয় না। মীরার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়ে ঘুমাই। খুব কষ্ট হয় মাঝরাতে মনে যেতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম,
এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়। আর আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরি, কান ধরো, কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা নামের অর্থ হলো রানী। মামুনি, আমি না তোমার টিচার, টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না চাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি, তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। কথাগুলো বলে মুখে চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝোনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। বলেই মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। তখন হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিতি হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিসি। স্যার, আজকে আসি। বলতেই হঠাৎ দেখে একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। তারপর লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড়ই হতো। তখন নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথে মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভিতর, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে, বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রাইসা মামুনির প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা আর বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবেন। কথাটা বলেই কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন তাড়াহুড়ো করে আমায় নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছি মেয়েটার দিকে। কি রে কাব্য, বাসায় যাবি না? এখানে দাঁড়িয়ে পড়লি যে? বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দিই। তারপর পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। আমি দরজাটা খুলতে আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। আমি কি দেখছি, এটা স্বপ্ন না বাস্তব?
মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কিভাবে ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ রক্ষা করতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার বিয়ে মানে? কি বলছো সব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচবো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম, চোখ থেকে তখন টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তে তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম, কিন্তু মীরা ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কি যেন পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পড়ে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। তখন মুহূর্তে মীরার মুখটা বারবার ভেসে উঠছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু। আজ আমাদের আয়শার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে রেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপরে মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না, এটা মীরা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু মীরা আবার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরা নাম ধরে ডাক দিতে গিয়েই গলাটা কেমন যেন ধরে গেল। তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তোমার শাস্তি এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখাচোখিও হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইজার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। আমি পেছন দিকে তাকাতেই দেখি মীরা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসছি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা, এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়, নিজের অফিস আছে। তো একদিন অফিস যাওয়ার পথে মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতেই বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। তারপর একটা পার্কে গিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে, প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাব্য? আমি তানিয়া রেজওয়ান রফিক, আপনার মীরা কে? আর কি বলছেন এসব? আপনি এসব বলতে আমাকে এখানে এনেছেন? ছি, লজ্জা করে না আপনার? প্লিজ, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সব কিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যে বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে 2টা। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যে বলছো। আমার মন কখনো মিথ্যে বলে না। কথাটা বলেই মীরার হাতটা ধরে ফেললাম।
আর সাথে সাথে মীরা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? জানেন আমার স্বামী আর 2টা মেয়ে আছে। তারপর আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক নারীদের সম্মান করতে শেখেনি, জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল মীরা। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তেই হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না, ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি। এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছে। তবে জানেন, এখনও মাঝরাতে উঠে তার জন্য কান্না করে, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনা ছিলাম। জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি সেদিন আমার মন বলছে আপনিই আমার মীরা, আমার কলিজার ঠুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে আমি, তাই। আচ্ছা, আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না। বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পেছন দিকে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে, আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমার কলিজার টুকটা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কাকে রাস্তার এক পাশ গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা, তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচাও। আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। তারপরে কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে মীরাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে কাব্যর বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কি রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কথা বলছিস না কেন? বাবা কাব্য, কাব্য, কি হয়েছে কাব্যর? বাবা কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। বাবা ওকে ছাড়া বাঁচবো না, ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। এদিকে মীরার মুখে কাব্যর বাবা কাব্যর দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল। তাড়াতাড়ি তার মাকে ডেকে বলল, কই গো কাব্যর মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের কাব্যর অ্যাক্সিডেন্ট। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছ। এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মীরা কাঁদছে। মীরা কাব্যর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা রাজকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসতে মীরা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছেন? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। কিন্তু ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, দেখুন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের আর কিছু করার নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছে করেন তাহলে বাঁচতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার সাহেব, আমি কি কাব্যর সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে মীরা ডাক্তারের কথা মতো কাব্যের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে দিল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে মীরার কাছে। কাব্যর মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। মীরা কিছু ভাবতে পারছে না। তখন কাব্যর পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, কাব্য প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না।
তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। কতবার তোমাকে বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমাকে কল্পনা করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো আর সমানে পায়ে চুমু খেতে লাগলো। এদিকে পেছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তেই কেটে দিয়েছে। তারপর মীরার কাঁধে হাত রেখে বলল, বোন প্লিজ এভাবে কান্না করো না, রোগীর ক্ষতি হবে, আল্লাহকে ডাকো। নার্সের কথা শুনে কাব্যর পা ছেড়ে দিলাম। কলিজাটা ফেটে যাচ্ছে। বাসা থেকে ফোন দিল, রাইসা নাকি খুব কাঁদছে তার বাবার জন্য। কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে কাব্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম, হসপিটালে আসার সময় আপনার হাতে যে ডায়েরিটা ছিল। তারপর মীরার ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছ, আমি সব শুনেছি। তুমি আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবাই অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার তোমার জন্য, তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো। সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি, কারণ তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে। ছোটবেলা থেকে বাবাইয়ের ছবি দেখে বলেছ ওটা তোমার বাবা। যেদিন বাবাইকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি, বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তখন তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। কান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রাইসা মামনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমায় মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবার থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার কাব্যর কথা মনে পড়ছে। রফিক ভাইয়াও কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মীরা। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়ল কাব্য একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। তারপর ডায়েরিটা খুলতেই আমি চমকে গেলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই, ও হৃদয় রাঙেনি, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী। তোমার অবুঝ ভালোবাসাকে আমি অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। যেন প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝে রাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তাআলা তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমোতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। যেন মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও না তোমাতে, আমি যে আর পারছি না তোমার বিরহে, এইসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? যেন খুব ইচ্ছে করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে। আমারই প্রাণ মীরা, জানো আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগী, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি যেন এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। যেন পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম।
কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম তখন সত্যিই ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন শুনেছিলাম ওটা তুমি মীরা নও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যেন তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছেই চলে আসবো। আমি যে আর পারছি না মীরা, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করবো আমি তোমাকে ছাড়া, আর যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখার শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকেই দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আমি আসছি মীরা। ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো মীরার। মীরার আজকে একটা মিথ্যার জন্যই কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যর মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে। মীরার কানে বারবার বাজছে কাব্যর লেখার শেষ কথাগুলো। মীরা এসব ভাবছিল আর তখনই হঠাৎ বাইরে কিছু ভাঙা শব্দ পেল। মীরা তাড়াতাড়ি করে রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে আর খাবার প্লেট ফেলে দিয়েছে। মা রাগ করে না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবার কিছুই হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও। কান্না চেপে বলল মীরা। আমাকে বাবাইয়ের কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে আমি খাবো না। হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখি মীরা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া কাব্য বাঁচবে না, কাব্যকে ছাড়া আমিও যে বাঁচবো না ভাইয়া। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না। মা বাবাকে ছোটবেলায় হারিয়েছি, তানিয়াকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য স্বাধীন নামের মেয়েটা কন্ট্যাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখেই চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন। কিন্তু সেই সময় তানিয়াকে গাড়ির নিচে পিস্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল। তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নিই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনের রক্ত আমার শার্ট ভিজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরা বানিয়ে কাব্যর বাড়িতে পাঠায় আর রিচি পায় তার মাকে। রিচির বাবা রফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি, কিন্তু এজন্য সে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, মমো চলো না বাবাইয়ের কাছে, আমার সাথে বাবাইয়ের কথা বলবো। আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে। তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগেই রাইসা মীরাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। মীরা রাইসাকে নিয়ে হাসপাতালে আসতেই কাব্যের বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার বাবার রুমে গিয়ে বলতে লাগলো, হো বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মমো কষ্ট দিয়েছে বলে মমোর সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বাবাই, তুমি আমাকে বুকে নেবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলল, মামুনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবার সাথে কথা বলছি? কথা বলবেন না একদম, আমার বাবাই রাগ করবে। ও বাবা, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে। তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই, স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এসব কিচ্ছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে। প্লিজ বাবাই কথা বলো। চুপ করে থেকো না, আমাকে বুকে নাও না।
তোমার বুকে যেতে খুব ইচ্ছে করছে। হো বাবাই, হ্যাঁ তো অভিমান কিসের তোমার? হ্যাঁ, মাও কাঁদছে বাবাই। বাবা মা তোমার জন্য রাতে কান্না করে আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমিয়ে ঘরেও কান্না করে। তুমি দেখো দাদুভাই কাঁদছে, কথা বলে না আমার সাথে। আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দিবে আমায়? তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবাই, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে ব্যথা করছে বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে রাইসা। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন জানি করতে লাগলো। ডাক্তার এসে দেখতেই কাব্য কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছু করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেন। ডাক্তারের কথাটা শুনে মীরা হসপিটাল ফ্লোরে পড়ে গেল। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসাকে কাব্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যর স্যালাইন নেওয়া বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডাক্তার এসে কাব্যর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না, যা ভেবেছিলাম তাই হলো। এদিকে মীরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে। মীরা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, ও বাবাই, কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ কি পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না? ও আল্লাহ, তুমি তো বলেছ ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো, বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে কোলে নেয় না, আদর করে না। আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই, কথা বলো। মা মা দেখো, বাবাই কথা বলছে না, বাবাইকে বলো না কথা বলতে। এদিকে সবাই কাব্যর জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কাব্যর চলে যাওয়া। মীরার কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে। মামা, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবাকে রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবাই আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে? রাইসার কথা শুনে মীরার কষ্ট, বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে সে উত্তর যে মীরার কাছে নেই। এদিকে কাব্যরে কবরে নামালে মীরা আর থাকতে পারে না। দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে থাকে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না। তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে মীরার চিল্লানি শুনে কাব্যর বাবা মীরাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা কাব্যকে কবর দিয়ে দিচ্ছে। প্লিজ বাবা, কাব্যকে কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা সত্যি ওকে ছাড়া মরে যাব। মা রে, তুই দুঃস্বপ্ন দেখেছিস, কাব্য বেঁচে আছে। ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরেও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যর বেডে। তারপর মীরা দৌড়ে কাব্যর বেডে গিয়ে দেখে রাইসা কাব্যর বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন যাচ্ছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যর কপালে চুমু দিয়ে কাব্যর পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকুন। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নাফল নামাজ শেষ করে মনোযোগে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি। বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা, একমাত্র অবলম্বন স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে
আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবাহারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। তাহলে এই নিশিরাতে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দের দোয়া কবুল করেছো। এই কথা বলে মনোজাত শেষ করে জায়নামাজেই ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরবেলা আরো পড়তেই মীরার ঘুম ভেঙে যায়, আর মীরা উঠে দৌড়ে যায় কাব্যর পেটে। মীরা গিয়ে দেখে কাব্যর অক্সিজেন মাস্ক খোলা। তারপর ডাক্তার এসে বলল, সরি, কাব্য আর ফিরবে না। কথাটা বলেই ডাক্তার চলে গেল। সাথে সাথে মীরা চিল্লায় কাঁদছে আর বলছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথে কাব্যর পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, এই, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বউকি যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, আর চুপ করে থেকো না। এসব বলছে আর কাব্যর পা জড়িয়ে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যর কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ রেখে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা মাথা তুলে তাকিয়ে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবার কাব্য বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার পিচ্চিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। কথাটা বললেই কাব্যর বুকে মুখ লুকোলো মীরা। হ্যাঁ, কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি। তা আমিও ডাক্তারকে সবকিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে সব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথে মীরা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো ভাসুর রাত বাকি, আর এখন আর আমি কিন্তু পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে জড়িয়ে ধরলাম। আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবাই শুধু মাকে আদর করবে, আমায় আদর করবে না। তারপর আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম।